হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গুরুকুল পাঠশালা ডব্লিউবি। আমি তোমাদের অভিষেক দা চলে এসেছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। আমাদের এই চ্যানেলে রেল ওরিয়েন্টেড ক্লাস করানো হয়। সেখানে জিকে আমরা করি, রেল ওরিয়েন্টেড জিকে হয়, সায়েন্স হয়, যেগুলো এক্সাম ওরিয়েন্টেড রেলের যে কোশ্চেন আসে সেই কোশ্চেনগুলোকেই এখানে তোলা হয় এবং সেই এমসিকিউ জিকে এর কোশ্চেন সলভ করানো হয়। এনটিপিসি চলছে এখন। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং এনটিপিসির ক্লাসটাকে করো, কন্টিনিউ করো। ঠিক আছে? আর সায়েন্স তো আমি নিয়েছি দায়িত্ব, পুরো সায়েন্স যতটা আছে এনসিআরটির যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো সব আমি ফ্রিতে করিয়ে দেবো, যেগুলো পরীক্ষাতে আসে এবং পরীক্ষা থেকে সেখানে ভালো মতো কোশ্চেন আসে, 2 থেকে 3টে কোশ্চেন আসে ম্যাক্সিমাম। যেমন এই যে অম্ল ক্ষারকটা করাচ্ছি, এখান থেকে প্রতিটা শিফটে 2 থেকে 3টে কোশ্চেন আসবে ম্যাক্সিমাম শিফটে। সো আমি যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো হয় সেগুলোকে করিয়ে দেবো। তোমরা আমার পাশে থাকো এবং ক্লাসগুলো করতে থাকো এবং আমাকে ফলো করতে থাকো। আমি কিভাবে পড়াচ্ছি সেটা দেখো, আমি কিভাবে বোঝাচ্ছি। কেউ বোঝাবে না এমনভাবে, আমি যেভাবে বোঝাবো। তোমরা একবার আমার সাথে থেকে দেখো যে আমি কিভাবে কি করাচ্ছি। ঠিক আছে? তাহলে আমরা অম্লক্ষারক এবং লবণের ফার্স্ট চ্যাপ্টার ক্লাস করেছি এবং সেখানে আমরা শিখেছি যে অ্যাসিড কিভাবে হয়, বেস কিভাবে হয়, বুঝবো আমরা কি করে অ্যাসিড বুঝবো কিভাবে। আমি অল্প করে বলে দিচ্ছি আগের দিনের ক্লাসের থিওরিটা, যে অ্যাসিড কিভাবে হয়। অ্যাসিড কোনো জলীয় দ্রব্যে যদি এইচ প্লাস আয়ন দেয়, সো সেখান থেকে আমরা অ্যাসিড পাবো। আর বেসটা কি, যদি ও এইচ মাইনাস আয়ন দেয়, সো সেখান থেকে আমরা বেস পাবো। তাহলে বুঝতে পারলে এবার অ্যাসিড কি হয়, স্বাদে টক, বেস কি হয়, স্বাদে তিক্ত। এগুলো পরীক্ষায় আসে, এগুলো খুব বেসিক কোশ্চেন। তারপরে এখানে যে বেকিং সোডাটা পড়েছিলাম, আমরা এবার দেখি কি কি পড়েছিলাম। এখান থেকে পড়েছিলাম এই যে দেখো, অম্লগুলি স্বাদে টক, নীল লিটমাসের বর্ণকে লাল করে, এগুলো এগুলো সব পড়েছিলাম। এই সাবানকে ঘষা হলুদ ছিল। এখানে দেখো লিটমাস পেপারে বর্ণনা দিয়েছে, লিটমাসটা যে হলো সেটা বর্ণনা দিয়েছে। এখানে লিটমাস হলো একটা বেগুনি রঞ্জক, এর অরিজিনাল কালার হচ্ছে বেগুনি। এগুলো আমরা পড়ে নিয়েছি আগের দিনের ক্লাসে, আগের দিনের ক্লাসটা দেখে নেবে। ঠিক আছে? তারপরে পড়েছিলাম অ্যাসিডগুলো ধাতুর সাথে বিক্রিয়া করলে কি হয়। তাহলে অ্যাসিড ধাতুর সাথে বিক্রিয়া করলে দেখো এই রিঅ্যাকশনটা মনে রাখতে বলেছিলাম। অ্যাসিড ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তার মানে অ্যাসিড এ ধরলাম আমি, আর ধাতু মানে মেটাল এম ধরলাম, এর সাথে বিক্রিয়া করে কি করে সল্ট এস ধরলাম, প্লাস হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এই হাইড্রোজেন গ্যাসটা কিভাবে কি সাউন্ড নিয়ে উৎপন্ন করে, এখানে পপ সাউন্ড নিয়ে উৎপন্ন করে। তাহলে হাইড্রোজেন গ্যাসটা কি সাউন্ড নিয়ে উৎপন্ন করে, পপ সাউন্ড উৎপন্ন করে, যেটা পরীক্ষায় আসে। হাইড্রোজেন গ্যাসটা পপ সাউন্ড নিয়ে উৎপন্ন করে, সেগুলো আমরা শিখেছি। তাহলে এগুলো আমাদের পড়া হয়ে গেছে, এগুলো পড়া হয়ে গেছে। ঠিক আছে? আমি এখানে বলেছিলাম যে এই যে ক্যালসিয়াম কার্বনেট, এই ক্যালসিয়াম কার্বনেট এখানে প্রচুর সংকেত আছে, যেরকম এই যে লাইমস্টোনেরও সংকেত ক্যালসিয়াম কার্বনেট, চকের সংকেত ক্যালসিয়াম কার্বনেট, মার্বেলও হলো ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে? এগুলো সবই হচ্ছে সংকেত হচ্ছে কি ক্যালসিয়াম কার্বনেট। এগুলো সব পড়ে নিয়েছি। তারপরে এই ছকটাকে পড়েছিলাম, এই রিয়াকশনটাকে পড়েছিলাম, যে ধাতব কার্বনেট বা ধাতব কার্বনেট বা ধাতব হাইড্রোজেন কার্বনেট সাথে যদি অ্যাসিড বিক্রিয়া করে লবণ প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস জল উৎপন্ন করে, লবণ সল্ট প্লাস কার্বন ডাইঅক্সাইড CO2 প্লাস জল H2O উৎপন্ন করে। এগুলো আমরা শিখে নিয়েছি আগের দিনের ক্লাসে। তাহলে আজ আমরা শিখবো, এখান থেকে আজকে শুরু হবে, আজকের সেকেন্ড পার্ট হবে এখান থেকে, সেকেন্ড ক্লাস হবে এখান থেকে। কি বলেছে, অম্ল এবং ক্ষারকগুলো কিভাবে একে অপরের সহিত বিক্রিয়া করে আমরা সেই বিষয়ে জানবো। আমরা তাহলে কি জানলাম, আমরা আগে জানলাম কি, অ্যাসিডের সাথে যদি আমরা মেটাল বিক্রিয়া করি তাহলে আমরা কি হলো, লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হলো। এবার আমরা জানবো অ্যাসিডের সাথে যদি আমরা, ক্ষারক মানে কি ইংলিশে বেস বলে, বেসের বিক্রিয়া করি তাহলে কি উৎপন্ন হবে। অ্যাসিডের সাথে বেসের বিক্রিয়া করে উৎপন্ন হয় লবণ মানে সল্ট প্লাস জল H2O উৎপন্ন হবে। এবং এই যে রিয়াকশনটা হলো অ্যাসিডের সাথে বেজের বিক্রিয়া করে সল্ট এবং জল যে উৎপন্ন হলো, এই রিয়াকশনটাকে বলা হয় প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া, এই রিয়াকশনটাকে আমরা সেটাই এখানে পড়বো, যে অ্যাসিডের সাথে বেজের বিক্রিয়া করে কি হয়। এ দেখো এখানে লেখা আছে, ক্ষারকের সাথে যদি অম্লের বিক্রিয়া করে তাহলে লবণ এবং জল উৎপন্ন করে। বুঝতে পারলে? তাহলে ক্ষারকের সাথে কি হলো, যদি অ্যাসিডের বিক্রিয়া হয় তাহলে লবণ এবং জল উৎপন্ন করে। যেরকম এখানে একটা ক্ষারক নিয়েছে দেখা, সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষারক, আমরা কিভাবে বুঝবো ক্ষারক। দেখো এখানে এই যে NaOH, তাহলে এখানে এই যে OH আছে, তার মানে OH মানে আমি তোমাকে বলেছি ক্ষারক। আর এখানে হাইড্রোক্লোরিক আছে মানে HCl। দেখো এখানে বলেছিলাম কি, H প্লাস আয়ন যে দেয় সেই হচ্ছে জলীয় দ্রবণে, সে হচ্ছে অ্যাসিড। তাহলে এখানে দেখো H প্লাস আয়ন দিচ্ছে, তাহলে এ হচ্ছে অ্যাসিড। তাহলে এখান থেকে বুঝলাম এটা হচ্ছে ক্ষারক, এটা হচ্ছে অ্যাসিড। তাহলে ক্ষারকের সাথে অ্যাসিডের বিক্রিয়া করে লবণ উৎপন্ন হলো এবং জল উৎপন্ন হলো। এই রিয়াকশনটা মনে রাখবে। দেখো বলছে অম্ল এবং ক্ষারকের বিক্রিয়ায় লবণ এবং জল উৎপন্ন হয়।
এই বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বা নিউট্রালাইজেশন রিয়াকশন বলে। এটা বহুতবার পরীক্ষা এসেছে, ঠিক আছে, এটা ভিভিআই, নিউট্রালাইজ রিয়াকশন বলে বা প্রশমন বিক্রিয়া বলে। তাহলে কার সাথে কার বিক্রিয়া করে প্রশমন বিক্রিয়া হলো? অ্যাসিড এবং ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করলো, এবং সেটাকে বলা হচ্ছে প্রশমন বিক্রিয়া। ঠিক আছে, এবার নেক্সট আমরা কি পড়বো? নেক্সট আমরা পড়বো অম্লের সাথে ধাতব অক্সাইডের বিক্রিয়া। তার আগে আমরা জেনে নেবো এই ধাতব অক্সাইড জিনিসটা কি। এটা তো আমরা জানতে হবে যে ধাতব অক্সাইড জিনিসটা কি, নতুন টার্ম এসেছে। এতক্ষণ বললাম আমরা ধাতু বললাম, অধাতু বললাম, এবার ধাতব অক্সাইড। ধাতব অক্সাইড জিনিসটা কি? ধাতব অক্সাইডটা হচ্ছে, ধরো ধরো একটা ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম কি একটা ধাতু? এটা তো একটা ধাতু, এটা কি একটা ধাতু। তাহলে ম্যাগনেসিয়াম ধাতুর সাথে যদি আমি অক্সিজেনকে জুড়ে দিই, কি হলো? MgO, ম্যাগনেসিয়াম অক্সাইড। এই ম্যাগনেসিয়াম অক্সাইডটাই হচ্ছে একটা ধাতব অক্সাইড, এই ম্যাগনেসিয়াম অক্সাইডটাই হচ্ছে একটা ধাতব অক্সাইড। ঠিক আছে, ধাতব অক্সাইড MgO। এবং এই ধাতব অক্সাইড, এবং আমরা এখান থেকে ধাতব অক্সাইড জানলাম, এবার আমরা অধাতব অক্সাইডটা কিভাবে জানবো? অধাতব অক্সাইড হচ্ছে যেগুলো, ধরুন কার্বন একটা অধাতু, তার সাথে যদি আমরা অক্সিজেনকে জুড়ে দিই, কার্বনের সাথে যদি আমরা অক্সিজেনকে জুড়ে দিই, তাহলে এটা হলো একটা অধাতব অক্সাইড, অধাতব অক্সাইড। ঠিক আছে, কিন্তু এখানে একটা টুইস্ট আছে। টুইস্টটা কি? এই ধাতব অক্সাইড আর অধাতব অক্সাইডের মধ্যে একটা টুইস্ট আছে। সেই টুইস্টটা কি কেউ জানো? জানলে কমেন্ট করে জানিও, ঠিক আছে। ধাতব অক্সাইডগুলো, এদের একটা চরিত্র আছে। ধাতব অক্সাইডগুলো কি? ক্ষারীয় প্রকৃতির হয়। ধাতব অক্সাইডগুলো কি? এদের যে নেচার সেটা কি? ক্ষারীয় প্রকৃতির, মানে এরা বেজের মতো আচরণ করবে। ধাতব অক্সাইডগুলো বেজের মতো আচরণ করবে, এবং অধাতব অক্সাইডগুলো অ্যাসিডের মতো আচরণ করবে। ঠিক আছে, ধাতব অক্সাইডগুলো বেজের মতো আচরণ করবে এবং অধাতব অক্সাইডগুলো অ্যাসিডের মতো আচরণ করবে। বুঝতে পারলে? অধাতব অক্সাইড, ধাতব অক্সাইড কাকে বলে? ধাতব অক্সাইড তারাই হলো যাদের ধাতুর সাথে যদি আমরা অক্সিজেনকে মিশিয়ে দিই, তাহলে আমরা সেটা হলো ধাতব অক্সাইড। এবং ধাতব অক্সাইড কি হলো? ক্ষারীয়, মানে বেস, মানে বেসি, মানে বেজের নেচার নেয় ওরা, মানে ক্ষারীয় প্রকৃতির হয়। এবং অধাতব অক্সাইডগুলো অ্যাসিডিক নেচার নেয়, মানে অ্যাসিডিক নেচার, মানে অম্ল প্রকৃতির হলো অধাতব অক্সাইডগুলো। এবার বুঝতে পারলেন নিশ্চয়ই এটা। তাহলে ধাতব অক্সাইড অধাতব অক্সাইড কি জিনিস? এবার বলছে অম্লের সাথে যদি ধাতব অক্সাইড বিক্রিয়া করি, তাহলে সেম জিনিস। অম্ল কি? এখানে অম্ল যদি আমরা, ধরো তোমার অম্ল নিয়েছে মানে কি? অম্ল নিয়েছে মানে তোমার অ্যাসিড নিয়েছে, আর অ্যাসিডের সাথে ধাতব অক্সাইড নেই। ধাতব মানে কি? বলছে বেস, ধাতব মানে তো আমরা বেস জেনে গিয়েছি। তার মানে অম্লের সাথে যদি ধাতবকে বিক্রিয়া করা হয়, তাহলে সেখানেও কি হবে? উৎপন্ন হবে, সেখানে উৎপন্ন হবে লবণ এবং জল উৎপন্ন হবে। সেখানে কি উৎপন্ন হবে? লবণ আর জল উৎপন্ন হবে, জল। কারণ এই যে ধাতব অক্সাইড, এই ধাতব অক্সাইডটা হচ্ছে কি তোমার ক্ষারীয় প্রকৃতির। এই ধাতব অক্সাইড ক্ষারীয় প্রকৃতির, তাহলে অ্যাসিডের সাথে ক্ষারকের বিক্রিয়ায় লবণ এবং জল উৎপন্ন হয়। বুঝতে পারলে? তাহলে লবণ এবং জল কোথা থেকে আসলো? বুঝতে পারলে তো তোমরা? এবার দেখো একটা পরীক্ষা দিয়েছে। কি পরীক্ষা দিয়েছে? এই পরীক্ষাটা ইম্পর্টেন্ট, এখানে পরীক্ষা থেকে আসে, এটা এক্সামে আসে, এটা ইম্পর্টেন্ট। কি বলছে? একটা বিকারকে অল্প পরিমাণে কপার অক্সাইড নাও। কপার অক্সাইড নিলাম আমরা, CuO নিলাম, কপার অক্সাইড, এবং ধীরে ধীরে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করো, এবং ধীরে ধীরে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে HCl যোগ করতে বলেছে। যোগ করে করে নাড়াতে থাকো, মানে এবার নাড়াতে হবে। মানে একটা বিকারক নিলাম, ধরো এটা একটা বিকারক, এতে আমরা কপার অক্সাইড নিলাম এবং সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিলাম লঘু, নিয়ে এটাকে হালকা হালকা করে নাড়ালাম। কি বলছে কোশ্চেনে? বলছে দ্রবণের বর্ণ লিপিবদ্ধ করো বা কপার অক্সাইডটা কি হয়। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কপার অক্সাইড, কপার একটা ধাতু, এবং তার সাথে অক্সিজেন জুড়ে কি হয়ে গেল? ধাতব অক্সাইড হয়ে গেল। কপার একটা ধাতু, তার সাথে অক্সিজেন জুড়ে কি হলো? ধাতব অক্সাইড হলো। বুঝতে পারলে? ধাতব অক্সাইড হলো। এবং এই ধাতব অক্সাইডটা তাহলে কি হলো? ক্ষারীয় প্রকৃতির হয়ে গেল। যেহেতু আমরা জানলাম যে ধাতব অক্সাইড ক্ষারীয় প্রকৃতির হয়, ধাতব অক্সাইডটা কিসের অক্সাইড হলো? ক্ষারীয় প্রকৃতির। তাহলে ক্ষারের সাথে যদি আমরা অ্যাসিডের বিক্রিয়া করি, তাহলে এখানে কি উৎপন্ন হবে? লবণ এবং জল উৎপন্ন হবে। লবণ এবং জল উৎপন্ন করলো। ঠিক আছে, লবণ এবং জল উৎপন্ন করলো। এবার দেখো বইতে কি লেখা আছে, দেখে নিই আমরা। দেখো বলছে, তুমি লক্ষ্য করবে যে দ্রবণের বর্ণ নীলাভা সবুজ হয়। তাহলে দ্রবণের বর্ণ কি হয়? পরীক্ষা আসে কিন্তু, দ্রবণের বর্ণটা কি হলো? নীলাভা সবুজ হয়। এবং কপার অক্সাইড দ্রবীভূত হয়। তাহলে কপার অক্সাইডটা কি হলো? দ্রবীভূত হয়, এবং বিক্রিয়ায় কপার 2 ক্লোরাইড উৎপন্ন হওয়ার ফলে দ্রবণের বর্ণ নীলাভা সবুজ হয়। তাহলে এই বিক্রিয়ায় কি উৎপন্ন হলো? কপার 2, এই যে কপার 2 অক্সাইড উৎপন্ন হলো না, এই যে কপার 2 অক্সাইড উৎপন্ন হয়েছে, তার জন্য দ্রবণের বর্ণ নীলাভা। কপার ক্লোরাইড উৎপন্ন হয়েছে 2, এই যে 2 উৎপন্ন হয়েছে কপার ক্লোরাইড 2, তার জন্য দ্রবণের বর্ণ নীলাভা সবুজ হয়। এবং ধাতব অক্সাইড এবং অম্লের সাথে বিক্রিয়া নিম্নলিখিত, এই যে ধাতব অক্সাইড
প্লাস অ্যাসিড বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে, যেটা আমি এখানে লিখেছি এইটা। তাহলে বুঝতে পারলে এই কনসেপ্টটা? এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? পরীক্ষা আছে যে এই যে কপার অক্সাইডের কালার কি হয়, বা কপার ক্লোরাইড 2 এর বর্ণ কি হলো, এগুলো পরীক্ষায় আসে। সরি, এবার আমরা নেক্সট চলে যাব, ঠিক আছে? এবার এখানে আমরা দুটো জিনিস শিখে নেব, যে আবার কিছু কিছু ধাতুর ক্ষেত্রে নেচার দেখা যায় যে এদের দুটো মেটাল অক্সাইড, এবং এরা এমন এমন ধাতু আছে, যা ধাতব অক্সাইড আছে, যারা মানে অধাতব অক্সাইড এবং ধাতব অক্সাইড দুটো একই চরিত্রের দেখায়, তাদেরকে বলা হয় কি উভধর্মী ধাতব অক্সাইড, ঠিক আছে? তারা মেটালের অক্সাইড এবং অধাতব অক্সাইড দুটো চরিত্রই দেখায়। তাদের সেরকম উদাহরণ কি? সেরকম উদাহরণ আমরা লিখলাম জিঙ্ক অক্সাইড এবং তোমার হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, এই দুটো হচ্ছে উভয়ধর্মী, উভয়ধর্মী, ঠিক আছে? এরা হচ্ছে উভয়ধর্মী। এরা কি করে? এরা ধাতব চরিত্রও দেখায় এবং অধাতব চরিত্রও দেখায়। এরা কি মেটাল অক্সাইড হয়, এরা মেটাল অক্সাইড, সরি, এরা হচ্ছে মেটাল অক্সাইড প্লাস ও নন মেটাল অক্সাইডও দেখায় চরিত্র এদের। তো এদেরকে বলা হয় উভয়ধর্মী অক্সাইড, মানে উভয়ধর্মী বিক্রিয়া বলা হয় এদেরকে, বা ইংলিশে বলা হয় কি অ্যামফিটেরিক, ঠিক আছে? অ্যামফিটেরিক, এম PHATERIC, অ্যামফিটেরিক বলা হয় উভয়ধর্মীকে। উদাহরণ কি হলো? জিঙ্ক অক্সাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইড, মনে থাকবে। এবং সঙ্গে আরেকটা আছে লেড অক্সাইড, PbO, এটাকেও মনে রাখবে, এটাও পরীক্ষা এসেছে। তাহলে এরা হচ্ছে উভধর্মী, মানে এরা কি এক, মানে এরা এই জিঙ্ক অক্সাইড এক ধাতব চরিত্রও দেখায়, অধাতব চরিত্রও দেখায়, মানে একবার ক্ষারীয় প্রকৃতির হতে পারে, অম্ল প্রকৃতির হতে পারে। অ্যালুমিনিয়াম অক্সাইডও সেম, লেড অক্সাইডও সেম, ঠিক আছে? নেক্সট আমরা চলে আসি। নেক্সট আমরা চলে আসলাম, কি বলছে দেখো, এই যে এখন দেখো বলেছে যে যেহেতু ক্ষারকের সহিত অম্লের বিক্রিয়ার মতো ধাতব অক্সাইড অম্ল ওর সাথে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে, তাই ধাতব অক্সাইডগুলো ক্ষারীয় অক্সাইড বলে। তাই ধাতব অক্সাইডগুলো কি বলে? ক্ষারীয় অক্সাইড বলে। এবার অধাতব অক্সাইডের সাথে, যেটা আমি তোমাদের আগেই বলে দিয়েছি, অধাতব অক্সাইডগুলোও দেখো, এই যে অধাতব অক্সাইডগুলো আম্লিক চরিত্রের হয়। তোমাদের তো প্রথমেই বললাম অধাতব অক্সাইডগুলো হয় আম্লিক চরিত্রিক এবং ধাতব অক্সাইডগুলো হয় ক্ষারীয় চরিত্রিক, ঠিক আছে? বুঝতে পারলে? এবার আমরা নেক্সট চলে আসি। নেক্সট এটা দিয়েছে দেখো, এখানে দেখো নিয়েছে কি সকল অম্ল এবং সকল ক্ষারকের সাধারণ বৈশিষ্ট্য কি, ঠিক আছে? এখান থেকে বেশি কিছু পড়ার দরকার নেই, যেগুলো আমি পড়াবো এনসিইআরটি লাইন বাই লাইন পড়তে হবে। এবার আমি যেগুলোকে বুঝাবো সেগুলো ভালো করে বুঝবে, কনসেপ্টটাকে ক্লিয়ার করবে, এবং আমি যেগুলোকে দাগিয়ে দিচ্ছি, বইতে আন্ডারলাইন করে দিচ্ছি, তোমরা কিন্তু একটা কাজ করবে, সবাই কিন্তু বইটা কিনে নেবে, ঠিক আছে? বই না কিনলে কিন্তু এই পিডিএফ দেখে পড়ে কিন্তু কোনো লাভ হবে না, পিডিএফ দেখে পড়ে কোনো লাভ হবে না। সো বইটা কিনবে, আমি যেভাবে লাইন বাই লাইন দাগিয়ে দিচ্ছি তোমরা সেভাবে দাগিয়ে নাও, কেউ তোমাদের দাগিয়ে দেবে না, আমি যেভাবে লাইন বাই লাইন দাগিয়ে দেবো, ঠিক আছে? দেখো নেক্সট কি বলছে দেখো, কাজ নম্বর 2 দেখো, বলেছে কি গ্লুকোজ, অ্যালকোহল এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড বিভিন্ন ব্যক্তিদের দ্রবণ নাও। তাহলে কি কি বলেছে? গ্লুকোজের দ্রবণ নিতে বলেছে, অ্যালকোহলের দ্রবণ নিতে বলেছে, এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণ নিতে এবং সালফিউরিক অ্যাসিডের দ্রবণ নিতে বলেছে। দেখো এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা আমরা অ্যাসিড কিভাবে বুঝবো? এখান থেকে আমরা কি পাচ্ছি? হাইড্রোক্লোরিক কি সংকেত কি এর? এইচ, দাঁড়াও সরি, এর সংকেত কি? এটা হচ্ছে HCl এর সংকেত। তাহলে এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে যদি আমরা ভাঙিয়ে রাখি কি H প্লাস Cl মাইনাস, তাহলে H প্লাস যখন পাবো সেটা আমরা অ্যাসিড জানি, প্রথম ক্লাসে আমি শিখিয়েছিলাম এটা অ্যাসিড। এবং সালফিউরিক অ্যাসিডের সংকেত কি? H2SO4, এখান থেকে আমরা একটা H প্লাস পাবো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা অ্যাসিড হলো, এবং গ্লুকোজ এবং অ্যালকোহল নেওয়া হলো। এবার আমরা চলে আসি নেক্সট পেজে, কি বলছে দেখো, বলছে দেখো এখানে দেখানো হয়েছে যে চিত্র 2.3 দেখানো হয়েছে যে অম্লের ক্ষেত্রে, মানে অ্যাসিডের ক্ষেত্রে বাল্বটি প্রজ্বলিত হতে শুরু হয়। তাহলে বাল্বটি কেন জ্বলছে অ্যাসিডের ক্ষেত্রে, এটা বলতে পারবে? সাধারণ ব্যাপার, যখন আমি আয়ন যাবে, আয়ন মানে কি? তড়িৎ প্রবাহ হচ্ছে, তাহলে আয়ন গিলেই বাল্বটি জ্বলে উঠবে। তাহলে অ্যাসিডে তো আমরা H প্লাস আয়ন পাচ্ছি, অ্যাসিডে কি পাচ্ছি? H প্লাস আয়ন পাচ্ছি, তো সেই জন্য এই বাল্বটি জ্বলে উঠছে, বুঝতে পারলে? অ্যাসিডে আমরা H প্লাস আয়ন পাচ্ছি, সেই জন্য অম্লের ক্ষেত্রে বাল্বটি জ্বলে উঠছে, পরীক্ষায় কিন্তু আসে এখান থেকে। কিন্তু তুমি দেখতে পাবে যে গ্লুকোজ এবং অ্যালকোহল দ্রবণ তড়িৎ পরিবহন করে না। তাহলে গ্লুকোজ এবং অ্যালকোহল দ্রবণ তড়িৎ পরিবহন করে না, ঠিক আছে? তাহলে বাল্বের প্রজ্বলন নির্দেশ করে যে দ্রবণের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয়। তাহলে আয়ন অম্লের দ্রবণের মধ্যে দিয়েই তড়িৎ প্রবাহন করে। তাহলে আয়ন কি করে? অম্লের দ্রবণ মানে অ্যাসিডের মধ্যে দিয়েই তড়িৎ পরিবহন করে।
বুঝতে পারলে? তাহলে আয়ন কি করে অ্যাসিডের দ্রবণের মধ্যে দিয়েই তড়িৎ পরিবহন করে। এবার দেখো বলেছে নেক্সট কি বলছে, তাহলে বুঝতে পারলে যে অ্যাসিডের মধ্যে যখন অ্যাসিডকে যখন জলীয় দ্রবণের সাথে মেশানো হচ্ছে তখন H+ আয়ন উৎপন্ন করছে। সো H+ থেকেই H+ আয়ন উৎপন্ন করছে বলেই এখান থেকে কি বাল্বটা জ্বলছে, লাইটটা জ্বলে উঠছে ডুমটা, ঠিক আছে, H+ আয়নের জন্যই। আয়ন উৎপন্ন হওয়া মানে সেখান থেকে তড়িৎ প্রবাহন হচ্ছে। নেক্সট বলছে অম্লের মধ্যে ক্যাটায়ন রূপে H+ থাকে, দেখেছো ক্যাটায়ন রূপে কি থাকে H+ থাকে, কিন্তু অ্যানায়ন রূপে দেখে থাকে HCl Cl- থাকে। তাহলে অ্যানায়ন রূপে Cl- থাকে, ক্যাটায়ন রূপে H+ থাকে। মনে রাখবে ক্যাটায়ন মানে প্লাস আয়ন দেয় আর অ্যানায়ন মানে নেগেটিভ আয়ন দেয়, এটা কিন্তু মনে রাখতে হবে। ক্যাটায়ন মানে প্লাস আয়ন আর অ্যানায়ন মানে নেগেটিভ আয়ন, ঠিক আছে। হুম। এবার বলছে HNO3 তেও থাকে NO3 NO3-, সালফিউরিক অ্যাসিডে থাকে SO4 2-, ঠিক আছে, এগুলো থাকে দেখে নেবে। যেহেতু অম্লের মধ্যে ক্যাটায়ন রূপে H+ থাকে তাই এই ধারণা পাওয়া যায় যে অম্লের দ্রবণে হাইড্রোজেন আয়ন H+ উৎপন্ন করে, যা তার আম্লিক ধর্মের জন্য দায়ী। এগুলো তো আমি আগেই বলেছি যে H+ আয়ন উৎপন্ন করার জন্যই আমরা অ্যাসিড বলে চিনি, OH- আয়ন উৎপন্ন করার জন্যই H+ আয়ন উৎপন্ন করার জন্য আমরা এটাকে অ্যাসিড বলি, OH- আয়ন উৎপন্ন করে তার জন্য আমরা একে বেস বলি। এগুলো তো আমি প্রথম ক্লাসে কনসেপ্ট করে নিয়েছি, ক্লিয়ার, ঠিক আছে, বুঝতে পারলে কোথাতে কি হলো। এবার নেক্সট একটা পরীক্ষা দিয়েছে দেখো, অম্ল এবং ক্ষারকের জলীয় দ্রবণে কি ঘটে যদি অম্ল এবং ক্ষারককে অম্ল অথবা ক্ষারকের জলীয় দ্রবণে কি ঘটে। আমরা সবসময় মনে রাখবো যে জলীয় দ্রবণে কিন্তু তড়িৎ পরিবহন করবে, জলীয় দ্রবণ ছাড়া কিন্তু তড়িৎ পরিবহন করতে পারবে না, মানে আয়নে ভাঙবে না, ঠিক আছে, জলীয় দ্রবণেই তড়িৎ পরিবহন করবে। আর এই দ্রবণ, এই যে দ্রবণ, দ্রবণ মানেই কি আছে জলীয় দ্রবণ, ঠিক আছে, জলীয় দ্রবণ, ক্লিয়ার, দ্রবণ মানেই জলীয় দ্রবণ, আর জলীয় দ্রবণেই তড়িৎ পরিবহন করবে। আমি যেগুলো বলছি সেগুলোকে খাতায় নোট ডাউন করবে, ঠিক আছে, ভালো করে। আমি কিন্তু কিছু কিছু অনেক ইনফরমেশন বলেও দিচ্ছি মুখে মুখে, ঠিক আছে। এখানে দেখো একটা NaCl মানে সোডিয়াম ক্লোরাইড যোগ করতে বলেছে NaCl, এবং কিছু পরিমাণে সালফিউরিক অ্যাসিড যোগ করো। এবার এখানে বলছে দেখো শুষ্ক HCl গ্যাসে কি তড়িৎ পরিবহন করবে না HCl দ্রবণে তড়িৎ পরিবহন করে, বলো কোনটা। আমি তোমাদের আগে বলেছি দ্রবণ মানে কি, দ্রবণ মানে জলীয় দ্রবণ, দ্রবণ যেখানে লেখা থাকবে সেটা হবে জলীয় দ্রবণ, ক্লিয়ার হলো, দ্রবণ মানে জলীয় দ্রবণ। তাহলে শুষ্ক HCl গ্যাস কি তড়িৎ পরিবহন করবে, এখানে কি H+ আয়ন দেবে, এখানে কি H+ আয়ন দেবে, আর এখানে কোনটাতে H+ আয়ন দেবে বলো, কোনটাতে H+ আয়ন দেবে বলো, H+ আয়ন কোনটা দেবে। আমি তোমাদের একটু আগে বলছিলাম যে H+ আয়ন দেয় শুধুমাত্র জলীয় দ্রবণে, তাহলে এই দ্রবণ মানেই কি জলীয় দ্রবণ, তাহলে এখানে দেবে H+ আয়ন, এখানে দেবে না, এখানে দেবে না, H+ আয়ন দেবে না। শুষ্ক হলে সেখানে দেবে না, যদি জলীয় দ্রবণ থাকে সেখানে একমাত্র H+ আয়ন দেয়। যদি জলীয় বায়ু অধিক আর্দ্র হয় তবে উৎপন্ন গ্যাসকে শুষ্ক করার জন্য আপনাদের ক্যালসিয়াম পূর্ণ শুষ্ক নলের মধ্যে দিয়ে চালনা করতে হয়, ঠিক আছে, ক্যালসিয়াম পূর্ণ শুষ্ক নলের মধ্যে দিয়ে চালনা করতে হবে। এখানে দেখো কি বলছে, এই পরীক্ষা থেকে ধারণা করা যায় যে জলের উপস্থিতিতে HCl হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে এবং জলের অনুপস্থিতিতে HCl অণু থেকে HCl কে আলাদা করা সম্ভব নয়। যেটা আমি তোমাকে এক্ষুনি বললাম যে জলীয় দ্রবণ থাকলেই আমরা H+ আয়ন পাবো এবং জলীয় দ্রবণ না থাকলে সেখান থেকে আমরা H+ আয়ন পাবো না। ক্লিয়ার হলো কনসেপ্ট, ক্লিয়ার হচ্ছে তো বলো তোমরা, হচ্ছে তো ক্লিয়ার। তাহলে H+ আয়ন পাবো না, এটা এখানে আছে লেখা, সব কিছু বইতে আছে, ঠিক আছে, আমি যেভাবে বোঝাচ্ছি দেখবো সব লাইন বাই লাইন চলে আসবে। কি বলছে দেখো, এখানে দেখো HCl এর সাথে যে জল মিশাই তাহলেই আমরা কিন্তু দেখো H+ আয়ন পাচ্ছি এবং Cl- পাচ্ছি। এখানে দেখো কি বলছে দেখো, জল কখনো একা একা থাকতে পারে না, ঠিক আছে, এই যে পরের লাইনে বলবে জল কখনো একা একা থাকতে পারে না, এই হাইড্রোজেন কখনো একা একা থাকতে, হাইড্রোজেন আয়ন এককভাবে থাকতে পারে না কিন্তু জলের সাথে যুক্ত হবার পর থাকতে পারে, তাই হাইড্রোজেন আয়ন কে H+ আয়ন অথবা হাইড্রোনিয়াম আয়ন রূপে প্রদর্শিত করা হয়। তাহলে H+ এর সাথে জল যুক্ত হয়ে H3O+, হাইড্রোনিয়াম আয়ন, এটা পরীক্ষা আছে। জলকে আমরা আর কিভাবে লিখতে পারি, মানে হাইড্রোজেন আয়নকে আমরা কিভাবে লিখতে পারি, সরি জলকে না, হাইড্রোজেন আয়নকে আমরা কিভাবে লিখতে পারি, হাইড্রোনিয়াম আয়ন হিসেবেও লিখতে পারি। হাইড্রোজেন এর সাথে জল যুক্ত হয়ে H3O+ আয়ন রূপে, বা এর নাম হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন, এই হচ্ছে এর নাম হাইড্রোনিয়াম আয়ন, এই রূপেও আমরা লিখতে পারি। এবার আমরা দেখলাম যে অম্লের জলের মধ্যে H3O+ অথবা H+ আয়ন উৎপন্ন করে,
চলো আমরা দেখি যে জলের মধ্যে যদি ক্ষারকের বিক্রিয়া করা হয়, সেম জিনিস আমরা যদি ক্ষারককে বিক্রিয়া করি, এরকম কি বললাম, যদি আমরা HCl এর মধ্যে জলকে আমরা মিশিয়ে দিই, কি পাচ্ছি এখান থেকে পাচ্ছি কি, কি পাচ্ছিলাম এখান থেকে বলো, HCl এর মধ্যে জল মিশিয়ে কি পাচ্ছিলাম, H3O+ পাচ্ছিলাম, আর পাচ্ছিলাম কি Cl-, তাহলে এখান থেকে পেয়ে গেলাম এইটা। তাহলে এখানেও আমরা তাই পাবো, যে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি আমরা জলকে মিশাই, তাহলে আমরা কি পাবো, Na+ পাবো একটা আয়ন, প্লাস OH আয়নে ভেঙে যাবে, OH আয়নে ভেঙে গেলে আয়ন তৈরি হলো, এই আয়ন, ঠিক আছে। জল যুক্ত হলেই আমরা আয়ন পাবো। কি করে দেখো, এই যে ওখানে বিক্রিয়াটা দেখো, NaOH এর সাথে যদি জল যোগ করা হয় তাহলে Na+ আর OH- আয়নে ভেঙে গেল, আমি সেই সেম বিক্রিয়াটা এখানে রেখে দিলাম। বুঝতে পারলে, সেম জিনিস অ্যাসিডের সাথে যা হবে ক্ষারকের সাথেও তাই হবে, বুঝতে পারলে। এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি, যে যদি কপারকে তুমি যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করো, তাহলে কপার প্লেটের কালার কি হবে, কালো হবে, কপার প্লেটের কালার কালো হবে। এবং এই কপারকে যদি তুমি কার্বন ডাইঅক্সাইডের জন্য রাখো, তাহলে এটা রাখার রং কি হবে, সবুজ হবে। এই দুটো কিন্তু পরীক্ষায় আসে, অক্সিজেনের সাথে কপার বিক্রিয়া করে কি হয়, কালো রং তৈরি করে, কপার যদি কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে কি রং তৈরি করে, সবুজ রং তৈরি করে, ঠিক আছে, মনে রাখবে। দেখো এখানেও একটা সেম বিক্রিয়া নিয়েছে, যে পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি জল যোগ করা হয় তাহলে K+ আর OH- আয়ন দেয়, বুঝতে পারলে। তাহলে জলের সাথে বিক্রিয়া করে যদি জল বিক্রিয়া হয় তাহলেই আমরা আয়নে ভেঙে দেবো, জল যদি না বিক্রিয়া হয় কোনো আয়নেই ভাঙবে না, ঠিক আছে। এখানেও ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড সেম ভাবে দেখো জলের সাথে বিক্রিয়া করে Mg2+ হলো এবং OH- আয়ন উৎপন্ন করলো, বুঝতে পারলে। এবার দেখো নেক্সট কি বলছে, ক্ষারক জলের মধ্যে হাইড্রোক্সাইড OH- আয়ন উৎপন্ন করে, যেটা আমি বললাম, ক্ষারক জলের মধ্যে হাইড্রোক্সাইড বা OH- আয়ন উৎপন্ন করে। যে সকল ক্ষারক জলে দ্রবীভূত হয় তাদেরকে ক্ষার বা অ্যালকালিস বলে, পরীক্ষায় আসে যে সকল ক্ষারক জলে দ্রবীভূত হয় তাদেরকে অ্যালকালিস বলে। তাহলে মনে রাখতে হবে, যে সকল ক্ষারক জলে দ্রবীভূত হয় তাদেরকেই অ্যালকালিস বলে। তাহলে সব ক্ষারক, কিন্তু সব ক্ষারক ক্ষার নয়, সব ক্ষারই কিন্তু ক্ষারক। তাহলে এই যে সব ক্ষার কি হয়ে গেল, সব ক্ষারই কিন্তু ক্ষারক হলো, কিন্তু সব ক্ষারক ক্ষার নয়, কারণ ক্ষারকগুলো তো জলে দ্রবীভূত হচ্ছে, তাই সব ক্ষারক তো জলে দ্রবীভূত হচ্ছে না। যে ক্ষারকগুলো জলে দ্রবীভূত হবে সেই ক্ষারকগুলিকে আমরা ক্ষার বলবো বা অ্যালকালিস বলবো, এবং যে ক্ষারকগুলো জলে দ্রবীভূত হবে না তাদেরকে আমরা ক্ষার বলবো না, বুঝতে পারলে, তাকে আমরা ক্ষার বলবো না। তাহলে কি বলছে দেখো, সকল ক্ষারক জলে দ্রবীভূত হয় না, ক্ষার হলো একটি ক্ষারক যা জলে দ্রবীভূত হয়, তাহলে ক্ষারে হলো ক্ষারক যা জলে দ্রবীভূত হয়, কিন্তু সকল ক্ষারক কিন্তু জলে দ্রবীভূত হয় না, যে ক্ষারকগুলো জলে দ্রবীভূত হবে সেই ক্ষারকটাই হবে ক্ষার। ক্ষারক কি বলছে, এরা সাবানের মতো পিচ্ছিল, তিক্ত, তাহলে এরা সাবানের মতো পিচ্ছিল, তিক্ত এবং ক্ষয়কারী। এদের স্বাদ পরীক্ষা করা অথবা স্পর্শ করা কখনো উচিত নয়, কারণ এরা ক্ষতিকারক। তাহলে কি, ক্ষারকগুলো কি, সাবানের মতো পিচ্ছিল, তিক্ত এবং ক্ষয়কারী। এদের স্বাদ পরীক্ষা করা অথবা স্পর্শ করা কখনোই উচিত নয়, কারণ এরা হচ্ছে ক্ষতিকারক। তাহলে ক্ষারকগুলোর মধ্যে কোনগুলো ক্ষার, বুঝতে পারলে, যে ক্ষারকগুলি তোমার জলে দ্রবীভূত হবে সেগুলোই হচ্ছে ক্ষার, তাছাড়া তো ক্ষার ক্ষার হচ্ছে না, বুঝতে পারলে। নেক্সট আমরা কি বলছি দেখো, এখনো পর্যন্ত জেনেছি যে সকল অম্ল H+ আয়ন এবং সকল ক্ষারক OH- আয়ন উৎপন্ন করে, তাই আমরা প্রশমন বিক্রিয়াকে নিম্নরূপভাবে লিখি। কিভাবে লিখছি প্রশমন বিক্রিয়াকে, যে অ্যাসিডের সাথে ক্ষারক বেজের বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে, এই বিক্রিয়াটাকে আমরা প্রশমন বিক্রিয়া বলি, সেটা আমরা প্রথমেই পড়লাম। দেখো তাহলে এই অ্যাসিড মানে কি H+ আয়ন দিচ্ছে এবং ক্ষারক মানে কি OH- আয়ন দিচ্ছে, সেখান থেকে আমরা জল উৎপন্ন করছি, এই বিক্রিয়াটিকেই বলা হচ্ছে প্রশমন বিক্রিয়া, তাই তো, এই বিক্রিয়াটিকেই বলা হচ্ছে প্রশমন বিক্রিয়া। এবার তোমাদের কোশ্চেন আসতে পারে যে প্রশমন বিক্রিয়ায় যে জল উৎপন্ন হচ্ছে, প্রশমন বিক্রিয়ায় কোশ্চেন কি হতে পারে এখান থেকে, যে প্রশমন বিক্রিয়ায়, কোশ্চেনটা খাতায় নোট ডাউন করবে, কোশ্চেন কি যে প্রশমন বিক্রিয়ায় যে জল উৎপন্ন হচ্ছে সেই জলটা কোথা থেকে আসছে, সেই জলটা কোথা থেকে আসে, প্রশমন বিক্রিয়ায় যে জল উৎপন্ন হচ্ছে সেই জলটা কোথা থেকে আসে। তোমাদের অপশানে কি থাকবে, অপশানে থাকবে, ধরো অপশানে তোমাদের কি থাকবে, অপশানে থাকবে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে HCl বিক্রিয়া করে কি জল তৈরি হচ্ছে, এখানে কি বলছে, অম্লের সাথে ক্ষারকের বিক্রিয়া করে কি জল তৈরি হচ্ছে, এটা একটা অপশনে থাকবে। আর অপশনে থাকবে কি H+ আর OH- বিক্রিয়া করে কি জল তৈরি হচ্ছে,
কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে এই আয়ন, যেটা এইচ প্লাস আর ওএইচ মাইনাস মিলেই জল তৈরি করছে। এখানে দেখো এনসারটিতে দেওয়া আছে। তাহলে আমাদের যদি এক্সামে আসে যে প্রশমন বিক্রিয়ায় জল কিভাবে তৈরি হচ্ছে বা উৎপন্ন হচ্ছে, আমরা বলবো অ্যাসিড থেকে যে আমরা এইচ প্লাস আয়ন নিচ্ছি এবং ক্ষারক থেকে যে OH মাইনাস আয়ন পাচ্ছি, সেখান থেকে আমাদের জল তৈরি হচ্ছে। এটাই হচ্ছে মানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। ঠিক আছে, এবার আমরা নেক্সট চলে আসি। কি বলছে নেক্সট? দেখাচ্ছে একটা পরীক্ষা দিয়েছে, আবার একটা পরীক্ষা। পরীক্ষাটা কি দিয়েছে দেখা যাক। একটি বিকারকে 10 ml জল নাও, এর মধ্যে কয়েক ফোঁটা গাঢ় H2SO4 যোগ করো এবং বিকারকটি আস্তে আস্তে ঘুরিয়ে নাড়াতে থাকো। তাহলে এর মধ্যে কয়েক ফোঁটা গাঢ় জল নাও, মানে গাঢ় H2SO4 নাও, মানে কি সালফিউরিক অ্যাসিড নিতে বলেছে, গাঢ় সালফিউরিক অ্যাসিড যোগ করো এবং বিকারকটিকে আস্তে আস্তে ঘুরিয়ে নাড়াতে থাকো। বিকারকটিকে কি বলছে? আস্তে আস্তে ঘুরিয়ে নাড়াতে থাকো। বিকারকটির নিচে স্পর্শ করো। বিকারকটির নিচে স্পর্শ করতে বলেছে, মানে একটা বিকারকের জল নিতে বলেছে 10 ml। মানে একটা বিকারক যদি হয়, এই ধরো একটা বিকারক, এই বিকারকে কি বলেছে? জল নিতে বলেছে 10 ml 10 ml জল। সরি, হাতে এটা খুব গন্ডগোল হচ্ছে আজকে। জল নিলাম 10 ml জল। এবার এর ভেতরে গাঢ় কি ঢালতে বলেছে? H2SO4 ঢালতে বলেছে, গাঢ়। নিয়ে বিকারকটিকে নাড়াতে বলেছে। ধরো এখানে আমি 10 ml জল নিয়েছি, এটার ভেতরে ধরো এতটা জল হয়েছে 10 ml। এবার আমি কি করেছি? এই বিকারকের ভেতরে আস্তে আস্তে গাঢ় হাইড্রো মানে সালফিউরিক অ্যাসিডকে ঢালছি। তাহলে আস্তে 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 এরকম করে নাড়াতে বলছে। এবার বলছে বিকারকটির নিচে স্পর্শ করো। কি বলছে? স্পর্শ করতে বলছে। উষ্ণতার কি কোনো পরিবর্তন হয়েছে? এটি কি তাপ উৎপাদক না তাপ মুচি বিক্রিয়া? এটি কি তাপ উৎপাদক না তাপ মুচি বিক্রিয়া জিজ্ঞাসা করেছে। আমরা সেটা দেখবো এটা কি বিক্রিয়া। সোডিয়াম হাইড্রোক্সাইডের প্লেটে নিয়ে কাজটি পুনরায় করো, মানে আবার বলেছে সোডিয়াম হাইড্রোক্সাইডকে নিয়েও কাজটাকে পুনরায় করতে। তাহলে আমরা মানে মানে মেনলি এখানে বলতে চাইছে যে অ্যাসিডের ভেতরে অ্যাসিডকে মানে জলে ঢালতে হবে না জলকে অ্যাসিডকে ঢালতে হবে, সেইটা এখানে কনসেপ্টটা দিয়েছে। কি দিয়েছে কনসেপ্ট দেখো, বলছে জলের মধ্যে অম্ল এবং ক্ষারক দ্রবীভূত করাই বিক্রিয়াটা একটি খুব তাপ উৎপাদন বিক্রিয়া। মানে জলের মধ্যে যদি আমরা অ্যাসিড এবং ক্ষারকে দ্রবীভূত করি, মানে ঢালি, তাহলে বিক্রিয়াটা একটা খুব তাপ উৎপাদন বিক্রিয়া, মানে খুব পরিমাণে তাপ উৎপন্ন হবে। তাহলে এটা কি হলো? তাপ উৎপাদন বিক্রিয়া, মানে প্রচন্ড হিট উৎপাদন হবে। এবং গাঢ় নাইট্রিক অ্যাসিড অথবা গাঢ় সালফিউরিক অ্যাসিডকে জলে মিশ্রিত করার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। অম্লকে সর্বদা ধীরে ধীরে জলের মধ্যে যোগ করে ক্রমাগত নাড়াতে হবে। তার মানে আমাদের বিক্রিয়ার মধ্যে কি নিতে হবে? বিকারকের মধ্যে আগে জল নিতে হবে, তারপরে অ্যাসিডকে নিতে হবে, দিয়ে ওদের আগে আস্তে 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 ঢালতে হবে, দিয়ে আস্তে আস্তে নাড়াতে হবে। না হলে মানে এতটাই তাপ উৎপাদন বিক্রিয়া এটা, যদি আমরা অ্যাসিড রেখে তার ভেতরে প্রথমে জল ঢালি আস্তে আস্তে, তাহলে সেটা ফেটে যেতে পারে, বিক্রিয়া বিস্ফোরণ ঘটতে পারে। সেই জন্য আমাদের কি করতে হবে? উল্টো কাজটা করতে হবে। প্রথমে জল নেব, তারপরে আমরা সেখানে হালকা করে অ্যাসিড ঢালবো আগে এবং হালকা করে নাড়াবো, হালকা করে নাড়াবো। তাহলে সেখান থেকে কিন্তু তাপ উৎপন্ন হবে, কিন্তু ততটা উৎপন্ন হবে না যতটাও তোমার মানে অ্যাসিডকে আগে নিয়ে জল ঢাললে যে তাপটা উৎপন্ন হবে। তাহলে ফার্স্ট আমাদের কাজ করতে হবে কি? প্রথমে আমাদের বিকারকে জল নেব, তারপরে এই জলের মধ্যে আমরা অ্যাসিডকে ঢালবো, ঠিক আছে, আস্তে আস্তে, এবং নাড়াবো। অম্লকে সর্বদা ধীরে ধীরে জলে যোগ করো এবং ক্রমাগত নাড়াতে হবে। যদি গাঢ় অম্লের মধ্যে জল যোগ করা হয়, এইবার দেখো এখানে বলেছে গাঢ় অম্লের মধ্যে জল যোগ করা হয়, তবে যে তাপ উৎপন্ন হয় তার ফলে মিশ্রণ ছিটকে বাইরে বেরিয়ে আসতে পারে এবং জ্বলে যেতে পারে। বুঝতে পারলে? আমি তোমাকে বললাম তো আগেই যে আমরা প্রথমে জল নিয়ে তার ভেতরে অ্যাসিড ঢালবো, জল নেব তার ভেতরে অ্যাসিডকে ঢালবো। কিন্তু আমরা কখনোই ভুল করে অ্যাসিড নিয়ে মোস্তানি করে জল ঢালবো না, ঠিক আছে? মোস্তানি কিন্তু করা যাবে না, এখানে করলেই বিপদ। তবে তাপ উৎপন্ন হয় এবং যার ফলে মিশ্রণটি ছিটকে বাইরে আসতে পারে এবং জলে যেতে পারে। অত্যাধিক তাপ উৎপন্ন হওয়ার ফলে কাচের পাত্র ফেটে যাওয়ারও সম্ভাবনা থাকে, দেখেছো? কাচের পাত্র ফেটেও যেতে পারে। গাঢ় সালফিউরিক অ্যাসিডের পাত্র এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের প্লেটের বোতলে প্রদর্শিত সতর্কতা লক্ষ্য করো। লক্ষ্য করতে হচ্ছে, এটা আলাদা জিনিস। এবার এখান থেকে এটাও পরীক্ষা আসে, এটাও পরীক্ষা আসে, ঠিক আছে? সবটাই কিন্তু ইম্পর্টেন্ট। এনসিইআরটির পুরো লাইন বাই লাইনটা ইম্পর্টেন্ট, প্রতিটা লাইন ইম্পর্টেন্ট, প্রতিটা কাজ ইম্পর্টেন্ট। কিচ্ছু বাদ দিতে পারবে না, এখান থেকে কিচ্ছু বাদ দিতে পারবে না, সবটাই ইম্পর্টেন্ট। পুরো লাইন পড়তে হবে, বুঝে বুঝে পড়তে হবে। কারণ এখন যা নেক্সট ইয়ারে যে কোশ্চেনগুলো এসেছিল আগের ইয়ারে,
দেখবে পুরো থিওরি যার ক্লিয়ার নেই সে একটা কোশ্চেনের অ্যান্সার করতে পারবে না সায়েন্সে। পুরো থিওরিকে ক্লিয়ার করতে হবে, তাহলে অ্যান্সার করতে পারবে। ওই আগের মতো এমসিকিউ পড়ে চলে গেলাম 1000 2000, গিয়ে অ্যান্সার করতে বেরিয়ে আসলাম, সে জোগাড় নেই। এখন পুরো থিওরি ক্লিয়ার করতে হবে। কি বলছে দেখো, জলের মধ্যে অম্ল এবং ক্ষারক মিশালে আয়নের গাঢ়ত্ব, আয়ন মানে কোনটা, এইচ প্লাস আয়ন, আর ও আর ও এইচ মাইনাস আয়ন। আমরা কি বলেছি, এইচ প্লাস আয়নকে আমরা হাইড্রোনিয়াম আয়ন নামে জানি, যেটা এইচ থ্রি ও প্লাস আয়ন, সেইখানটা লিখেছে এইচ থ্রি ও প্লাস আয়ন বা এইচ প্লাস আয়ন বা ও এইচ মাইনাস আয়ন প্রতি একক আয়তনে হ্রাস পায়। এই বিক্রিয়াটিকে কি বলে, লঘুকরণ বিক্রিয়া বলে, লঘুকরণ বলে। এবং অম্ল এবং ক্ষারককে বলা হয় লঘু অম্ল এবং লঘু ক্ষারক। পরীক্ষা আসে লঘুকরণ কাকে বলে, তাহলে তখন বলবে কি, জলের মধ্যে অম্ল বা ক্ষারক মিশালে আয়নের গাঢ়ত্ব প্রতি একক আয়তনে হ্রাস পায়। এখানে আয়নের গাঢ়ত্ব বলতে বোঝানো হয়েছে এইচ প্লাস এবং ওএইচ মাইনাসের গাঢ়ত্ব। আর এইচ প্লাস মানে কি, আমরা জানি হাইড্রোনিয়াম আয়ন, কারণ এইচ প্লাস জলের সাথে বিক্রিয়া করে এইচ থ্রি ও প্লাস তৈরি করে। সো আমরা কোথাও পরীক্ষা যদি থাকে এইচ থ্রি ও প্লাস, এটা মানেই হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন বা এইচ প্লাস আয়ন, মনে থাকবে সেটা এখানে লেখা আছে। তাহলে এইচ প্লাস আয়নের হ্রাস পায় এবং এটাকেই লঘুকরণ বলে। স্বাভাবিক ব্যাপার, যদি জলের মধ্যে আমি অ্যাসিডকে ঢুকাই, জল তো সেখানে বেশি হালকা করে আমি দিচ্ছি অ্যাসিড, তাহলে সেখানে তো আমার এইচ প্লাস আয়ন তো হ্রাসই পাবে, কারণ ওখান থেকে তো জলের পরিমাণ বেশি, সেই জন্য হ্রাস পাচ্ছে। ঠিক আছে, সেই জন্য এখানে হ্রাস পেয়ে যাচ্ছে। বুঝতে পারলে? কিছু বুঝতে পারলে কি? কেমন লাগছে ক্লাস কমেন্ট করে জানিও, ঠিক আছে? কেমন লাগছে ক্লাস? পুরো কনসেপ্ট কিন্তু আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে কোশ্চেন দিয়েছে, কি কোশ্চেন দিয়েছে, এই দেখো এই কোশ্চেনটা দেখো, অম্লের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন? বলো, অম্লের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন, এটা বলো তোমরা, যে অম্লের জলীয় দ্রবণ কেন তড়িৎ পরিবহন করবে, কেন তড়িৎ পরিবহন করবে? এখানে স্বাভাবিক ব্যাপার, অম্লের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে, অম্ল থেকে কি হয়, এইচ প্লাস আয়ন পাই, এইচ প্লাস আয়ন পাওয়া যায়, তার জন্য অম্লের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে। বুঝতে পারলে? পুরো কোশ্চেনগুলো করতে হবে। আমি এনসিআরটি শেষ হলে এনসিআরটির পিছনে যে কোশ্চেন থাকে সেগুলোকে আমি সলভ করিয়ে দেবো, পুরো যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেগুলোকে সব কটাকে আমি সলভ করাবো। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা দেখে নিলাম যে এইচ প্লাস আয়ন থাকে তাই। তাহলে আজ এই পর্যন্তই ক্লাস থাক, আবার নেক্সট দিন আমরা শুরু করবো এখান থেকে, থার্ড ক্লাস এখান থেকে আমরা শুরু করব, যে অম্ল এবং ক্ষারক এবং দ্রবণে কতটুকু শক্তি, এগুলো আমরা জানবো। যে পিএইচ স্কেল সম্পর্কে জানবো। এবার দেখো পিএইচ স্কেল দিয়েছে, কোন দিকে আম্লিক চরিত্র হয়, কোন দিকে ক্ষারীয় চরিত্র হয়, বৃদ্ধি হয়, এগুলোকে আমরা বুঝবো। এই যে এই চারটাকে আমি টোটাল লিখে দেবো, যে পিএইচ এর কার কত মান আছে, টোটাল এনসিআরটিতে যা আছে সব রেলে কোশ্চেন আসবে, মনে থাকতে হবে, মনে রাখে যেন এটা। এনসিআরটি ছাড়া রেল কিছু জেনে না। আর এনসিআরটি মানেই গুরুকুল, আবার গুরুকুলে পুরো এনসিআরটি পুরো পড়ানো হবে। রেল মানেই এনসিআরটি, আর এনসিআরটি মানেই গুরুকুল, এটাই তোমাদের বুঝতে হবে। ঠিক আছে, বাংলায় একমাত্র কোচিং যেটা মাত্র গুরুকুল রেলের। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্ত। আর আমাদের ক্লাসের পিডিএফ পেতে আমাদের টেলিগ্রামে যুক্ত হবে, টেলিগ্রামের লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে। আমাদের চ্যানেলে তোমরা সবাই জানো যে জিকের ক্লাসও চলছে, এনটিপিসি ওরিয়েন্টেড জিকে চলছে, আমাদের স্যার জিকে করাচ্ছে তোমাদেরকে, বা তোমাদের দাদা, তোমরা যাই বলে সম্বোধন করো না কেন, সে জিকে করিয়ে দিচ্ছে, পুরো ফ্যাক্ট সমেত তুলছে। এবং তোমরা যদি ডিমান্ড করো তাহলে সে স্যার থিওরি ক্লাসও করবে। ঠিক আছে, তার সেই স্যারের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে যে থিওরি ক্লাস করানোর জন্য, আমি যেমন তোমাদের এনসিআরটি থিওরি করাচ্ছি। ঠিক আছে, 2026কে টার্গেট রেখে আমাদের কিন্তু সিলেকশন চাই এলপি থেকে। 2026 এলপি, জুনিয়র ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, গ্রুপ ডি, যেখানেই সায়েন্স আসুক না কেন, সেখানেই আমি আমার এই ক্লাস থেকে কোশ্চেন আসছে কিনা আমি হুবহু কমন দেখিয়ে দেবো, কোশ্চেন তুলে তুলে পরীক্ষার, যে আমি যা পড়িয়েছি সেখান থেকে কোশ্চেন এসেছে কিনা। ঠিক আছে, তাহলে আজকে আসি, গুড নাইট, ভালো থেকো সবাই, আবার নেক্সট ক্লাসে দেখা হবে।